আকাশে জ্বলজ্বল করা একটা ছোট আলোর বিন্দু যে ইতিহাস বদলে দিতে পারে তা কেউ ভাবেনি। 1979 সালে নাসার মহাকাশযান ভয়েজার 1 যখন বৃহস্পতির কাছে পৌঁছায়, তখন বিজ্ঞানীরা শুধু বৃহস্পতির কিছু সাধারণ ছবি আশা করেছিলেন। তবে সেই অভিযানে ধরা পড়ে এক বিস্ময়কর সত্য। এই আবিষ্কার প্রমাণ করে যে সৌরজগৎ শান্ত নয়, বরং আগুন, শক্তি আর রহস্যে ভরা এক গতিশীল জগৎ। সেই অভিযান সম্পর্কে জানার জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। 1977 সালে নাসা একটা বিশাল রকেটের মাধ্যমে ভয়েজার 1কে মহাকাশে পাঠায়। লক্ষ্য ছিল বাইরের গ্রহগুলোকে কাছ থেকে পর্যবেক্ষণ করা, তাদের ছবি তোলা, তাদের তাপমাত্রা, বায়ুমণ্ডল এবং মহাকর্ষ পরিমাপ করা। তখনও পর্যন্ত মানুষ বৃহস্পতিকে শুধু দূরবীনেই দেখেছিল, যেখানে একে মেঘে ঢাকা বিশাল এক গোলকের মতো লাগত এবং তার উপগ্রহগুলো ছোট বিন্দুর মতো মনে হতো। কেউ জানত না যে উপগ্রহগুলোর পৃষ্ঠতলে কী আছে। ভয়েজার 1-এর মহাকাশে যাত্রা একেবারেই সহজ ছিল না। মহাকাশ যানটি ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছিল। রেডিও সিগন্যাল আসা যাওয়ায় কয়েক মিনিট সময় লাগতে শুরু করলো। চারিদিকে ছিল শুধু অন্ধকার, তাপমাত্রা ছিল অত্যন্ত কম এবং মহাকাশ যানটা তার ছোট ছোট যন্ত্রপাতির সাহায্যে নিঃশব্দে এগিয়ে যাচ্ছিল। বৃহস্পতির কাছে পৌঁছানোর পরই আসল কাজ শুরু হওয়ার কথা ছিল। বিজ্ঞানীরা জানতেন যে তাদের হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে। এত দীর্ঘ যাত্রার পর আসল সুযোগটা ছিল খুবই সংক্ষিপ্ত। দূরত্ব কমার সাথে সাথে বৃহস্পতির আকার বড় হতে থাকে। প্রথমে এটা একটা উজ্জ্বল নক্ষত্রের মতো ছিল, তারপর একটা গোল দাগে পরিণত হলো এবং অবশেষে মেঘের সারিগুলো পরিষ্কার দেখা যেতে শুরু করলো। এই ঝড়গুলো এতটাই বিশাল ছিল যে সেগুলোর মধ্যে আস্ত পৃথিবী ঢুকে যেতে পারত। এই গ্রহটা এতটাই বিশাল যে এর ভেতরে প্রায় 1300টা পৃথিবী এঁটে যেতে পারবে। এর মাধ্যাকর্ষণ বল আশেপাশের প্রতিটা বস্তুকে নিজের কবজায় রেখেছিল এবং এর ডজনখানেক উপগ্রহের চারপাশে ঘুরছিল। এই উপগ্রহগুলো সম্পর্কে বিজ্ঞানীদের সবথেকে বেশি আগ্রহ ছিল। এই আশা নিয়ে মহাকাশযানের ক্যামেরাগুলো একে একে এই উপগ্রহগুলোর দিকে ঘোরানো হলো। এর মধ্যে একটা উপগ্রহ ছিল আয়ো, যা আকারে আমাদের চাঁদের তুলনায় কিছুটা বড়। শুরুতে একে খুব সাধারণ মনে করা হচ্ছিল। না ছিল বরফের জেল্লা, না ছিল কোনো ঘন বায়ুমণ্ডল, কেবল সাধারণ পাথরের একটা গোলক। কিন্তু যখন প্রথমে ছবি কম্পিউটারের পর্দায় ভেসে এলো, তখন ঘরে উপস্থিত মানুষগুলো কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। ছবিটা ছিল এক্সপেকটেশনের থেকে সম্পূর্ণ আলাদা। যেখানে ধূসর রঙের গর্ত থাকার কথা ছিল, সেখানে ছিল উজ্জ্বল হলুদ, কমলা এবং লাল রঙের মেলা। দেখে মনে হচ্ছিল কেউ যেন মনের সুখে রং দিয়ে উপগ্রহটাকে পেন্ট করে দিয়েছে। একটা পাথরের উপগ্রহ এত রঙিন কিভাবে হতে পারে সেটা কেউই বুঝতে পারছিল না। তারপর দ্বিতীয় এবং তৃতীয় ছবিটা এলো এবং প্রতিটা ছবিতে সেই একই অদ্ভুত প্যাটার্ন দেখা গেল। বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন ক্যামেরায় কোনো ত্রুটি আছে, কারণ মহাকাশের রেডিয়েশনের কারণে অনেক সময় ছবি নষ্ট হয়ে যায়। কিন্তু বাকি উপগ্রহগুলোর ছবি একদম পরিষ্কার ছিল। তার মানে সমস্যা ক্যামেরায় নয়, বরং এর পৃষ্ঠতলায় কিছু একটা ব্যাপার ছিল। তথ্য বিশ্লেষণ করে স্পেকট্রোমিটার সংকেত দিল যে সেখানে প্রচুর পরিমাণে সালফার এবং সালফার ডাইঅক্সাইড উপস্থিত আছে। সালফার ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন রং দেখায়, কোথাও হলুদ, কোথাও কমলা, আবার কোথাও গাঢ় লাল। এর মানে ছিল সেখানে তীব্র রাসায়নিক বিক্রিয়া ঘটছে। কিন্তু প্রশ্ন হলো, এত সক্রিয়তা আসছে কোথা থেকে? তখনও পর্যন্ত সবাই জানত যে উপগ্রহ মানেই তা ঠান্ডা এবং শক্তির উৎসবিহীন একটা বস্তু। তাহলে উপগ্রহটা এতটা আলাদা কেন? কেন এর পৃষ্ঠতল এত মসৃণ এবং নতুন মনে হচ্ছে? কোটি কোটি বছর ধরে উল্কাপিণ্ডের আঘাতে যে গর্ত হওয়ার কথা, সেগুলো কোথায় গেল? মহাকাশ যানটা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল এবং প্রতিটা মিনিটে নতুন নতুন ছবি আসছিল। বিজ্ঞানীরা প্রতিটা ফ্রেম খুব মনোযোগ দিয়ে দেখছিলেন। তখনই একটা ছবিতে এমন কিছু দেখা গেল যা আগে কখনো কেউ দেখেনি। পৃষ্ঠের ধারে হালকা কুয়াশার মতো কিছু একটা উপরের দিকে উঠে যেতে দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন মাটি থেকে ধোঁয়া বের হচ্ছে। প্রথমে মনে হয়েছিল এটা আলোর কোনো ভ্রম, কিন্তু পরের ছবিতে সেই ধোঁয়া আরও স্পষ্ট হয়ে উঠল। এবার সবার নজর গিয়ে পড়ল সেই এক বিন্দুতে। ছবিটাকে বড় করা হলো। কন্ট্রাস্ট বাড়িয়ে যা দেখা গেল তা সবাইকে স্তম্ভিত করে দিল। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ধোঁয়া এবং ছায়ের একটা বিশাল ফোয়ারা উঠছিল, ঠিক যেমনটা পৃথিবীতে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় দেখা যায়। কিন্তু এটা সাধারণ কোনো ধোঁয়া ছিল না। এর উচ্চতা ছিল কয়েকশো কিলোমিটার। কেউ একজন ধীর স্বরে বললেন, এটা হয়তো একটা সক্রিয় আগ্নেয়গিরি। পুরো ঘরে নীরবতা নেমে এলো। যদি এটা সত্যি হয় তবে তার মানে এই উপগ্রহটা আজও জীবন্ত। তার ভেতরে প্রচণ্ড তাপ আছে এবং গলিত লাভা বাইরে বেরিয়ে আসছে। এই আবিষ্কার পুরো সৌরজগৎ সম্পর্কে আমাদের ধারণা বদলে দিতে পারত, কিন্তু তখনও বিষয়টা নিশ্চিত ছিল না।
মহাকাশযান এগিয়ে যাচ্ছিল এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই দেখার সুযোগ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তখনই পরবর্তী ছবিগুলো আসতে শুরু করলো। আর সেই ছবিগুলোতে ধোঁয়ার কুণ্ডলী আরও আগের চেয়ে বিশাল দেখাচ্ছিল। ঘরে বসে থাকা বিজ্ঞানীদের চোখ স্ক্রিনে আটকে গেল। ছবিতে যা অস্পষ্ট কুয়াশার মতো মনে হচ্ছিল তা এখন পরিষ্কার হয়ে গেল। মাটি থেকে একটা বিশাল ফোয়ারা উঠছিল, মনে হচ্ছিল যেন প্রচণ্ড শক্তিতে গলিত পাথর এবং গ্যাসকে মহাকাশে ছুড়ে দেওয়া হচ্ছে। স্টাডি করে দেখা গেল এটা প্রায় 300 কিলোমিটার উপরে উঠছে। পৃথিবীর কোনো মেঘও এত উঁচুতে পৌঁছতে পারে না। এর মানে পরিষ্কার ছিল, এটা কোনো সাধারণ ধূলিকণা নয়, বরং এটা একটা আগ্নেয়গিরির বিস্ফোরণ ছিল। এই দৃশ্য কোনো বিজ্ঞানী আগে কখনো দেখেননি, কারণ সেই সময় পর্যন্ত ধারণা করা হতো যে আগ্নেয়গিরি শুধুমাত্র পৃথিবীতে পাওয়া যায়। কিন্তু আজও সেই নিয়ম ভেঙে দিচ্ছিল। মাটির নিচে কিছু একটা এতটাই উত্তপ্ত ছিল যে তা ক্রমশ পৃষ্ঠতল ফেটে বাইরে বেরিয়ে আসছিল। শুধু একটা নয়, বরং একাধিক জায়গায় এমন ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছিল। কোথাও উজ্জ্বল গোল দাগ, আবার কোথাও কালো ছোপ। প্রতিটা চিহ্ন ছিল কোনো না কোনো পুরনো কিংবা নতুন বিস্ফোরণের প্রমাণ। এবার আর কোনো সন্দেহ ছিল না যে সম্পূর্ণ উপগ্রহতেই আগ্নেয়গিরি দ্বারা ভরা। উপগ্রহটার পৃষ্ঠতল পর্যবেক্ষণ করার পর আরও একটা বিস্ময়কর বিষয় সামনে আসে। সেখানে গর্ত প্রায় ছিলই না। সাধারণত প্রতিটা উপগ্রহ উল্কাপিণ্ডের আঘাতে ক্ষতবিক্ষত থাকে, কিন্তু এখানকার মাটি ছিল একেবারে মসৃণ। এর মানে হলো একটানা লাভা বেরিয়ে এসে পুরনো পৃষ্ঠ ঢেকে দিচ্ছিল এবং নতুন ভূমি তৈরি করছিল। এই প্রক্রিয়া সেখানে অবিরাম চলতেই থাকে। এখন প্রশ্ন হলো, সূর্য থেকে এত দূরে উপস্থিত এই ছোট পিণ্ডের ভিতরে এত তাপ আসছে কোত্থেকে? সূর্যরশ্মি থেকে এত শক্তি পাওয়া সম্ভব ছিল? এর উত্তর লুকিয়ে আছে বৃহস্পতির বিশালত্বের মধ্যে। বৃহস্পতি এতটাই বিশাল যে এর মাধ্যাকর্ষণ বল আশেপাশের সব কিছুকে প্রচণ্ড জোরে টানে। এই উপগ্রহটা বৃহস্পতির অনেক সামনে থেকে ঘোরে। যখনই এটা কাছে আসে, মাধ্যাকর্ষণ একে টেনে লম্বা করে দেয়, আবার দূরে চলে গেলে এটা সংকুচিত হয়ে যায়। এই টানায়াসরা প্রতিবার ঘোরার সময় চলতে থাকে, ঠিক যেমন একটা রবারের বলকে বারবার চাপ দিলে তা গরম হয়ে ওঠে। এর ফলে উপগ্রহের ভেতরের পাথরগুলো একে অপরের সঙ্গে ঘষা খেয়ে প্রচণ্ড তাপ উৎপন্ন করে, যা পাথরকে গলিয়ে লাভায় পরিণত করে। সেই লাভায় পথ খুঁজে বাইরে বেরিয়ে আসে এবং তৈরি হয় আগ্নেয়গিরি। বাইরে থেকে ছোট মনে হলেও এই উপগ্রহটা ভেতর থেকে টকবক করে ফুটছে। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে কিছু জায়গায় তাপমাত্রা 1500 ডিগ্রি সেলসিয়াস থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে, যেটা পৃথিবীর অনেক আগ্নেয়গিরির থেকেও বেশি গরম। সেখানে পাথর জলের মতো প্রবাহিত হয়ে বিশাল লাভার ময়দান এবং হ্রদ তৈরি করে। সেখানকার বায়ুমণ্ডলও ছিল অদ্ভুত, পাতলা গ্যাসের স্তর, যেটা মূলত আগ্নেয়গিরি থেকে বের হওয়া সালফার ডাইঅক্সাইড। এই গ্যাসগুলো মহাকাশে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং বৃহস্পতির শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে আটকে যায়। ভয়েজার 1-এর পর ভয়েজার 2 যখন এই একই পথ দিয়ে যাচ্ছিল, তখন বিজ্ঞানীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এটা দেখার জন্য যে 4 মাস আগে দেখা সেই আগ্নেয়গিরিগুলো কি এখনও জ্বলছে। ভয়েজার 2-এর পাঠানো ছবি নিশ্চিত করে যে অগ্নুৎপাত শুধুমাত্র সাময়িক কোনো ঘটনা নয়, এটা একটা নিয়মিত প্রক্রিয়া। এমনকি কয়েক মাস আগে দেখা লাভার নদীগুলো তাদের পথ বদলে ফেলেছিল, যার মানে হলো উপগ্রহের পৃষ্ঠতল অত্যন্ত দ্রুত পরিবর্তিত হচ্ছে। ভয়েজার মহাকাশযানের এই আবিষ্কার মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে একটা মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের শিখিয়েছে যে সৌরজগতের প্রান্ত সীমায় যেখানে প্রচণ্ড ঠান্ডা থাকার কথা, সেখানে আগুনের শিখা জ্বলতে পারে। মানুষের তৈরি একটা ছোট মহাকাশযান পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে গিয়ে এমন একটা জগতের সন্ধান দিল যা আমাদের কল্পনার অতীত ছিল। আজ কয়েক দশক পরেও ভয়েজার 1 এবং ভয়েজার 2 তাদের যাত্রা অব্যাহত রেখেছে। এগুলো এখন আমাদের সৌরজগৎ ছাড়িয়ে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করেছে। যদিও এদের ক্যামেরাগুলো এখনও বন্ধ, কিন্তু এদের পাঠানো সেই পুরনো ছবি আজও আমাদের মনে করিয়ে দেয় যে ব্রহ্মাণ্ড আসলে কতটা রহস্যময় এবং বিস্ময়কর। সো বন্ধুরা, এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও চান সেটাও জানাবেন। ধন্যবাদ।